আমরা যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে a particle confined in a box. It's a bound state problem এবং আমাদের আলোচনাটাকে সহজ করার জন্য one dimensional box. Particle particle can only move on the x-axis এবং x-axis-এর দুই প্রান্তে একটা বিভব পার্থক্যের মাধ্যমে আমরা পার্টিকেলটাকে কনফাইন করে রেখেছি। x equal to 0 বাঁ পাশে যেতে দেব না, x equal to a এর ডান পাশে যেতে দেব না। তার মানে 0 to a এর মধ্যে পার্টিকেলটা কনফাইন থাকবে। ইটস এ প্রবলেম ইন কনফাইনমেন্ট। করার জন্য এনার্জি কোয়ান্টাইজড হলো। So energy quantization is a consequence of the confinement of a microscopic particle. ওকে, করেছি। এখানে একটা যেমন ধরো এটা হচ্ছে আমার বর্গকূপ। ছবি আঁকলে এরকম আঁকা, আমার ইন্টারনেট কানেকশন ইয়ে দেখাচ্ছে, আনস্টেবল দেখাচ্ছে। যাও, এই চিত্র গ্রাফ x equal to 0 to x equal to a, 0 a ইনক্লুসিভ না, x less than, যেমন ধরো এখানে 0 less than x less than a. So in the open interval 0 to a, in the open interval 0 to a, potential is 0. অন্য জায়গায় potential to infinity. In particular, potential is infinity at x equal to 0 to infinity হয়ে গেছে এবং it remains infinity up to x equal to minus infinity. Or x equal to a, potential jumps to infinity and remains infinity up to x equal to plus infinity. তার মানে এটা হচ্ছে infinite dimensional, infinite বর্গক্ষেপ is an idealization. ওকে, ইনফিনিট তার কিছু করা যায় না, ধরো এটা অনেক উচ্চ গ্রহণ করে, পোটেনশিয়ালটা অনেক বড় পজিটিভ মান গ্রহণ করে at x equal to a তে, এবং সেই মানটা কনস্ট্যান্ট থাকে আপ টু x equal to infinity. একইভাবে x equal to 0 তে সে একই বড় পজিটিভ মানটা পায় এবং এটা মানটা কনস্ট্যান্ট থাকে আপ টু x equal to minus infinity. ওকে, তো এটার সলিউশন আমরা স্টেশনারি সলিউশন চাচ্ছিলাম এবং স্টেশনারি পেলাম এইরূপ, ওয়েভ ফাংশনের সলিউশন পেলাম n k sub n x enter discrete n equal to 135 আর k sub n হচ্ছে n pi by a। অবশ্য এগুলো হচ্ছে স্টেশনারি স্টেট, ইনফিনিট সংখ্যক স্টেশনারি স্টেট আছে করসপন্ডিং টু n equal to 1 2 3 4 etc. প্রতিটা স্টেশনারি স্টেটের জন্য এনার্জি হচ্ছে En, En হচ্ছে h cat স্কয়ার kn স্কয়ার বাই 2n আর kn হচ্ছে n পাই, En এই মানটা নেয়। তাহলে ফুল ওয়েভ ফাংশন যেটা টাইম, এটা জাস্ট একটা ওয়েভ ফাংশন, একটা পার্ট, স্পেশিয়াল স্পেশাল না, স্পেশিয়াল। ওকে, এটা তোমরা হয়তো জানো, আমি তাও লিখি একবার, আমি অ্যানোটেট করি। ধরো this is the spatial part of the wave function. Special না, SPATI, ওকে, স্পেশাল, সেটা হচ্ছে টাইম পার্ট অথবা টেম্পোরাল। টেম্পোরাল পার্টটা কি? টেম্পোরাল পার্টটা স্টেট ফুল ওয়েভ ফাংশন, যেটা ফাংশন অফ এক্স এন্ড টি। এ ফাংশন অফ এক্স শুধু, কারণ এটা ওয়ান ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনাল হলে ফাংশন অফ এক্স ওয়াই জেড হতো, ছোট নোটেশন লিখতাম ফাংশন অফ ভেক্টর আর, ওইভাবে লিখতাম। বাট দিস ইজ নট দ্য ফুল ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশনের একটা টেম্পোরাল পার্ট আছে। এটা যদি হয় তোমার স্টেশনারি স্টেট, পার্টিকেলটার স্টেট যদি হয় স্টেশনারি স্টেট, it is an eigenstate of the Hamiltonian. The Hamiltonian কে বলে স্টেশনারি স্টেট। তাহলে টেম্পোরাল পার্টটা কি সেই স্টেটের?
টেম্পোরাল পার্টটা কেমন হবে? টেম্পোরাল পার্ট মাইনাস আই en t by h কাট, তাই না? e টু দ্য পাওয়ার মাইনাস আই et by h কাট, e তো ইকুয়াল টু হয়ে গেছে en, ইকুয়াল টু en হলে মাইনাস আই en t by h কাট। ওকে, টেম্পোরাল পার্টটা কেমন হবে? এইরকম হবে। একটা স্টেশন যেটার এনার্জি হচ্ছে ই, এটা টেম্পোরাল পার্ট হবে ই টু দ্য পাওয়ার মাইনাস আই ইটি বাই এইচ কাট। ই এর মান যদি ইএন হয় তাহলে এখানে ইএন বসে, এর এন ইকুয়াল টু 1 হলে এখানে ই1 হবে, এন ইকুয়াল টু 2 হলে এখানে ই2 হবে, আর এখানে হবে সাই2, আর এখানে হবে সাই2, এন এর মান যদি 2 হয়। তাও এন ইকুয়াল টু 1 2 3, তাহলে এখানে একটা সাইন, ছোট হাতের সাইন বসাবে, আর এখানে বসাবে ইএন। কারণ আফটার অল স্টেশন স্টেট তো একটা না, ইনফিনিট সংখ্যক স্টেশন স্টেট আছে corresponding to n equal to 1 2 3 4 etc. তাহলে এই যে ডিসক্রিটনেস যে হলো, এনার্জি ডিসক্রিট, এখানে এই প্রসিজারে এই যে কিভাবে ডিসক্রিটনেসটা আসলো? আমি বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে গিয়ে ডিসক্রিটনেস হলো। এখানে বাউন্ডারি কন্ডিশন আমি কি অ্যাপ্লাই করেছি? আমি এটা ধরে নিয়েছি যে আমার ওয়েভ ফাংশন যে সমস্ত জায়গায় পোটেনশিয়াল টু ইনফিনিটি, তাই ওয়েভ ফাংশনটা আইডেন্টিক্যালি জিরো হতে হবে। এটা একটা রিকোয়ারমেন্ট I impose on the wave function. A requirement যদি, then Schrodinger equation becomes meaningless. কারণ আমার পোটেনশিয়াল ডিগ্রি ইনফিনিটি মেনে নিয়েছি, তাহলে Schrodinger equation এখানে আছে v টাইমস psi। v যদি ইনফিনিটি হয় আর psi যদি জিরো না হয়, তাহলে v ইন্টু psi করে তাহলে ইনফিনিটি হয়ে যাবে, এই ইনফিনিটি। সেই ধরনের ইকুয়েশন তো মিনিংলেস হয়ে যায়। একটা ইকুয়েশনে কোনো টার্ম ইনফিনিটি হতে পারে না, all terms must be finite. So I must assume that whenever v tends to infinity, at those points, at those values of x, v goes to infinity, psi must tend to 0. In that case, this term is 0. This termটা 0 হয়ে যাবে। ওকে ওকে, psi 0 হলে পুরো ইকুয়েশনে থাকবে না, psi is 0। জায়গায় পোটেনশিয়াল ইনফিনিটি, সেখানে কোনো Schrodinger ইকুয়েশন নাই। যেমন ধরো এখানে পোটেনশিয়াল ইনফিনিটি কোথায়? যে 0 থেকে শুরু করে 0 ইনক্লুসিভ, এই বাঁ পাশে যত যাও পোটেনশিয়াল ইনফিনিটি, তাহলে বাঁ পাশে Schrodinger ইকুয়েশন কি? Schrodinger ইকুয়েশন নাই, কারণ বাঁ পাশে সব জায়গায় সাইজ 0। আবার কোথায় x ইকুয়াল টু a থেকে শুরু করে a ইনক্লুসিভ, ডান দিকে ইনফিনিটি পর্যন্ত যাও পোটেনশিয়াল ইনফিনিটি, এখানে সব জায়গায়, তাহলে এখানে Schrodinger ইকুয়েশন কি? Schrodinger ইকুয়েশন নাই, কারণ সব জায়গায় psi ইকুয়াল টু 0। Schrodinger ইকুয়েশন এখানে লেখা যাবে ভেতর, ওকে, কারণ ওখানে সব জায়গায় psi ইকুয়াল টু 0 না। সো এই বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করতে গেলে আমার ডিসক্রিটাইজেশন হয়। যেমন ধরো ওয়েভ ফাংশন, তাহলে ভেতরে তো ওয়েভ ফাংশন আছে যেটা আমি Schrodinger ইকুয়েশন সলভ করে, যেই সলিউশনটা আমি পেলাম সেই সলিউশনটা এমন হতে হবে যে সেই সলিউশন থেকে যদি আমি এই x ইকুয়াল টু 0 তে লিমিটিং ভ্যালু অফ দ্যাট সলিউশন টু x ইকুয়াল টু 0, ওই লিমিটিং ভ্যালু 0 হতে হবে। আবার ভেতরের সলিউশনের লিমিট করে যদি a তে যাই, সেই লিমিটিং ভ্যালু 0 হতে হবে। এখানে মিলতে হবে ভেতরের থেকে লিমিট আর বাইরে থেকে লিমিট, মানে এখান থেকে ধরো x ইকুয়াল টু 0 পয়েন্টটাই ধরো না, বাঁ দিক থেকে যদি লিমিট করি সাই কত? সাই 0 0 0 0 আপ টু x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0, এটা 0। ডান দিক থেকে এখানে ওয়েভ ফাংশন সাই কত? 0 না 0 না, কিন্তু এইখানে আসলে 0 হতে হবে। তাহলে লেফট লিমিট at x equal to 0 and right equal to 0 must be equal. তার মানে ওয়েভ ফাংশন must be continuous at x equal to 0. বাউন্ডারি পয়েন্ট, ভেতরে এবং বাইরের মধ্যে দুটো বাউন্ডারি পয়েন্ট আছে,
একটা হচ্ছে x equal to 0 আর একটা হচ্ছে x equal to a। x equal to 0 তে লেফট লিমিট ফাংশন 0 লেফট থেকে সব জায়গায় 0 0 0 0 0 0 এই পর্যন্ত 0। ডান দিক থেকে আসো এখন ওই বিন্দু, এখানে 0 না, কিন্তু তুমি যখন এই 0-র কাছাকাছি চলে আসবে ওয়েভ ফাংশনটা 0-র দিকে যেতে হবে। লিমিট at x equal to 0 of the wave function from the right, ওটা 0 হতে হবে, বাঁ দিক থেকে যে ওটার সঙ্গে মিলতে হবে, ওটাকে বলে কন্টিনিউয়াস। সাইজ 0 at x equal to 0 সাইজ কন্টিনিউয়াস, সব বিন্দু থাকতে হবে। এটা একটা রিকোয়ারমেন্ট অন সাই। আর একটা রিকোয়ারমেন্ট অন সাই, সব বিন্দুতে স্পেশালি at the boundaries psi must be a continuous path. Psi must be continuous. একইভাবে x equal to a তে psi continuous। psi continuous না, যেই বিন্দু যদি x equal to 0 তে continuous না হতো, that would be illogical, কারণ সেই বিন্দুতে পজিশন কত, পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, 0 না ফাইনাইট। বাঁ দিক থেকে যদি লিমিট নিয়ে এখানে আসো, যদি psi equal to 0 পাও, তার মানে ওই বিন্দুতে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি 0। ডান লিমিট করে যদি একই বিন্দুতে আসো, এখন যদি 0 না পাও, তাহলে ওই একই বিন্দুতে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি 0 নয়। এটা তো ইলজিক্যাল হলো। Position probability density must have the same value at every point. So the wave function must be continuous at all points. এটা একটা boundary, and wave function must be finite everywhere. Wave function infinity হবে না কোথাও। ওকে, যেই জায়গায় v খুব বড় হয়ে যায়, সেই জায়গায় ওয়েভ ফাংশন ছোটর দিকে যেতে হবে। In particular, if v tends to plus infinity, tend to minus psi must tend to 0, so that product is 0 হবে। তার মানে যেই সমস্ত প্রোডাক্ট হতে হবে, তার মানে যেই জায়গায় পোটেনশিয়ালটা পজিটিভ ইনফিনিটি, সেখানে পার্টিকেলটাকে নিতে গেলে আমার তো ইনফিনিট এনার্জি দিতে হবে। ইনফিনিট এনার্জি আমার হাতে নেই। ওকে, সুতরাং ওখানে পার্টিকেলটা থাকবেই না। তো ওয়েভ ফাংশন মাস্ট বি 0। এই ধরনের কন্ডিশন আমরা দেই সাইয়ের উপরে, এবং সে বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করতে গিয়ে কিন্তু আমার ডিসক্রিট হলো এনার্জি। দেখো কিভাবে হলো, দেখো ভেতরের সলিউশন আমি পেয়েছি এরকম হবে, একটা কনস্ট্যান্ট টাইমস কস কেক্স আর একটা কনস্ট্যান্ট টাইমস সাইন কেক্স। এখন আমাকে বাউন্ডারি কন্ডিশন গুলো ঠিক সাই এর মান at x equal to 0 0 করতে হবে, এক নম্বর। সাই এর মান at x equal to a, ওটাও 0 করতে হবে, দুই বিন্দুতে 0। আর x equal to a এর ডান পাশে এবং x equal to 0 এর বাম পাশে তো 0 আছেই। x equal to a এর ডান শূন্যই, x equal to 0 এর বাম পাশে তো ওয়েভ ফাংশন শূন্য আপ টু মাইনাস ইনফিনিটি। শুধু এই ভেতরে ওয়েভ ফাংশন শূন্য না, শুধু ভেতরের ওয়েভ ফাংশন বাইরের ওয়েভ ফাংশন মিলতে হবে এট দ্য বাউন্ডারি 0 তে এবং a তে। তাহলে এই দুটো বাউন্ডারি কন্ডিশন যদি আমি ইম্পোজ করতে যাই, এই বাউন্ডারি কন্ডিশন থেকেই তোমার আসবে ইয়ে ডিসক্রিটাইজেশন। x equal to 0 তে psi এর মান 0 করতে চাইলে আমাকে এই কোসাইন টার্মটা রাখা যাবে না, তাহলে m শূন্য। এক নম্বর বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করলাম, m শূন্য হলো, তাহলে সাই দাঁড়ালো এখন n sin kx, ওটা চলে গেল। কন্ডিশন ইম্পোজ করো at x equal to a, আবার সাই শূন্য হতে হবে, তাহলে at x equal to a কি হবে, সাই তো নেই, n sin k, ওটা শূন্য করতে হবে। এখন তুমি বলতে পারো ওটা শূন্য হবে, ঠিক আছে, n শূন্য হলে এটা শূন্য হবে ঠিকই, সাই অফ 0 শূন্য হবে, কিন্তু সব জায়গাতে x শূন্য হয়ে যাবে, সাই তো সব জায়গাতে শূন্য হয়ে যাবে at all x। সেটা তার মানে ওয়েভ ফাংশন নাই, সেটা তো হতে পারে না। ভেতরে তো ওয়েভ ফাংশন আছে, কোন কোন ওয়েভ ফাংশনের মান শূন্য হতে পারে,
ভেতরে সব বিন্দুতে ওয়েভ ফাংশন জিরো মানে ওয়েভ ফাংশন নাই। যদি এম ও শূন্য ধরো, এন ও শূন্য ধরো, জিরোতে এর মধ্যে এক্স এর মান যাই ধরো না কেন, সাই শূন্য। কারণ পার্টিকেলটা কোথাও নাই, পার্টিকেল তো কোনো না কোনো জায়গায় আছে, সব জায়গায় সাই কোথাও নেই। তার মানে কি? তার মানে কোনো প্রবলেম নেই আমার, নো পার্টিকেল। সেটা তো না, একটা পার্টিকেল আছে। ফলে দিস ওয়েভ ফাংশন cannot be zero for all x inside the potential. ফলে আমি n equal to 0 পুট করতে পারবো না। তাহলে কে এ 0 হতে হবে, সাইন কে 0 হতে হবে। সাইন কে যদি 0 হতে হয় তাহলে কে এর মান, কে এ এটার মান কি হতে হবে? এটার মান 0 হলে তো, এটার মান 0 হলে চলে, সাইন 0 0। কে এর মান যদি 0 হয় তাহলে কে আনস্টেবল, ওকে, কে এর মান যদি 0 হয় তাও তো সব জায়গাতে শূন্য হয়ে যাবে। এক্স এর মান যাই হোক না কেন সব জায়গায় সাই শূন্য, সেটা আমি চাই না। ফলে আমি কে ইকুয়াল টু 0 নিতে পারবো না, কিন্তু সাইন কে এ শূন্য করতে হবে। তাহলে কে এর মান পাই নিতে পারবো। সাইন কে এর মান, কে গুণ এ, এটার মান যদি পাই হয় তাহলে তো সাইন শূন্য হয়। এ যদি মাইনাস পাই হয় তাও তো শূন্য হয়। কিন্তু কে পাই আর কে মাইনাস পাই একই কথা, নিলে আর কে মাইনাস পাই নেওয়ার দরকার পড়ে না। কেন? কারণ কে পাই এবং কে মাইনাস পাই এর মধ্যে তফাৎ হলো মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট, এটা মাইনাস সাইনের তফাৎ। মাইনাস সাইন ইজ ওভারঅল মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট। একটা ওয়েভ ফাংশন ইজ আরবিট্রারি আপ টু মাল্টিপ্লিকেটিভ ফেজ ফ্যাক্টর। একটা ধরো কে এর মান যখন পাই, যখন মাইনাস পাই, তাহলে সাই এর মধ্যে তফাৎ কি? একটা নেগেটিভ, একটা এক জায়গায় হবে সাইন পাই এক্স কে এর মান যখন পাই, আর কে এর মান যখন মাইনাস পাই নিবে তখন সাই কি হবে? সাইন হবে এন মাইনাস এন সাইন পাই এক্স। প্রথমবার হলো এন সাইন পাই এক্স, কে যখন পাই নিয়েছ, পরে যখন কে ইকুয়াল টু মাইনাস পাই নিলে তখন হবে মাইনাস সাইন পাই এক্স। উভয় ওয়েভ ফাংশন 0 at x equal to a। কিন্তু এই যে দুটো ওয়েভ ফাংশন পেলে ইকুয়াল টু পাই এন্ড মাইনাস পাই, এই দুটো ওয়েভ ফাংশন মধ্যে তফাৎ কোথায়? একটা মাইনাস সাইনের তফাৎ। দ্যাট মাইনাস সাইন ইজ অ্যান ওভারঅল ফেজ ফ্যাক্টর। একটা কারণ ওই যে মাইনাস সাইনের মড তো 1, মড 1 ওভারঅল ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ সবসময় সবসময় ম্যাটার ইন কোয়ান্টাম মেকানিক্স। ফলে কে ইকুয়াল টু পাই নিলে আর কে ইকুয়াল টু মাইনাস পাই নেওয়ার দরকার পড়ে না। কে ইকুয়াল টু কে এ 2 পাই নিতে পারি, তাহলে সাইন 2 পাই 0। কে এ 3 পাই নিতে পারি, সাইন 3 পাই 0। তাহলে কেটা ডিসক্রিট হচ্ছে, কিন্তু যে কোনো কে নিলে চলবে না, যে কোনো কে নিলে চলবে না। আমাকে সাইন অফ কে শুনে এটা কারেক্ট করে নেবে, এখানে সাইন কে এ ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে কে এর মান কি হতে পারে? এন পাই হতে পারে, n ইকুয়াল টু 1 2 3। তাহলে কে এর মান ডিসক্রিট হয়ে গেল, এই জন্য এন দিয়েছি। কে এন হতে পারে এন পাই বাই এ। এই কে এর মান ডিসক্রিট, এনার্জির মান ডিসক্রিট হলো, কারণ এনার্জির সঙ্গে কে এর সম্পর্ক আছে। ওকে, এই তো হলো। বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করতে গিয়েই আমি দেখলাম যে আমার এনার্জিটা, যে কোনো এনার্জি নিয়ে আমি সলিউশন পাবো না স্যাটিসফাইং দ্য কারেক্ট বাউন্ডারি কন্ডিশন। শুধুমাত্র বিশেষ কতগুলো এনার্জির জন্য আমি কারেক্ট সলিউশন পাবো হ্যাভিং দ্য কারেক্ট বাউন্ডারি। সেই বিশেষ এনার্জি গুলো হচ্ছে এখানে En with n equal to 1 2 3 4 up to infinity, এবং En এর এই মান হতে হবে, and corresponding psi must be this is the psi, this is the spatial part. তুমি যদি নরমালাইজ করো, কে এর মান যাই হোক না কেন, n এর মান হবে √,
2 by a, kn এর মান হতে হবে √2 by a। তাহলে নরমাল ওয়েভ ফাংশন, spatial wave function for any is √2 by a নাকি কি বললাম, এটা বলে যাই, √2 n এর মান যাই হোক না কেন, এই ছোট হাতের n এর মান যাই হোক না কেন, বড় হাতের n সবসময় √2 by a। For every kn, normalization factor is √2 by a. Okay. আর এটা হচ্ছে পুরো ওয়েভ ফাংশনটা, including the spatial part multiplied temporal part or the time part, time variation. ওয়েভ ফাংশন কিন্তু essentially complex। এটাকে তুমি স্পেশাল পার্টটাকে আমি রিয়েল ধরতে পারি, রিয়েল ধরলে কোনো অসুবিধা হয় না, কমপ্লেক্সে ধরা যেত, রিয়েল ধরতে পারি। ওকে, সবসময় এটা ধরা যাবে, স্পেশাল পার্টটা রিয়েল ধরা যাবে। কেন ধরা যাবে সেটার একটা প্রমাণ শঙ্করে আছে। 5 এর শেষের পাতা, 2টা পাতা পড়বে। ওকে, চ্যাপ্টার 5টা তোমাদের পড়তে হবে শঙ্করে, এখনই পড়ো। ওকে, চ্যাপ্টার 5 পুরোটা পড়তে হবে। চ্যাপ্টার 5-এ অনেক বেশি কিছু আছে, আমার যে নোটে আছে তার চাইতে বেশি আছে চ্যাপ্টার 5-এ, শঙ্করের চ্যাপ্টার 5-এ করে নিয়েছি। চ্যাপ্টার 5-এ একটু বেশি আছে, কিন্তু এটা ছোট একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমাকে পড়তে হবে এখনই, পরবর্তীতে না, পরের মাসে না, আগামী মাসে না, ঈদের পরে না, এখন। রোজার দিনে পড়বো না, রোজার দিনে না, এখন, রাইট নাও চ্যাপ্টার 5 পড়তে হবে। ওকে, সাম থিওরাম আমি চোখের সামনে দেখছি, চ্যাপ্টার 5 সেকশন 6 পেজ 1 বলে 2টা থিওরাম আছে। একটা থিওরাম হচ্ছে there is no degeneracy in one-dimensional bound state problems। এই থিওরামটা মনে আছে কিনা, এটা আমি প্রমাণ করেছি আমার হারমোনিক অসিলেটর নোটে, সেটা পড়েছো কিনা, মনে থাকছে কিনা, রিকল করতে পারছো? শঙ্করে আছে, আবার শঙ্কর থেকে পড়ো, বারবার পড়ো, একবার পড়ে তোমাদের হবে না, হয় না একবার পড়ে, বারবার পড়ার জন্যই সময় লাগে। ওকে, তারপরে থিওরাম, আরেকটা থিওরাম আছে ওটার পরেই, the eigenfunctions of H can always be chosen pure in the coordinate basis। এখানে আমার এই যে এখানে H এর আইগেন, H কি, H হচ্ছে তো, এইটা হচ্ছে H, এই যে থার্ড ব্র্যাকেট, এটা H, এটা শুধু depends only on X, so H এর আইগেন ফাংশন depends on X, এই ছোট হাতের psi as a function of X, এটাই হচ্ছে H corresponding to energy E, এটাই হচ্ছে spatial part of the full wave function। এই ফাংশন গুলোই হচ্ছে spatial part of the full wave function of the stationary states। এটাকে আমি ইচ্ছা করলে রিয়েল ধরতে পারি সব সময়, এইটাকে আমি এখানে রিয়েল ধরেছি, এটা আমি কমপ্লেক্সে ধরতে পারতাম, যেমন sin kn x না বলে যদি পাওয়ার I kn x, ওটাও ধরা যেত। ওকে, ওটা ধরলে কিন্তু আমার কন্ডিশন ঠিক হতো না, এই ক্ষেত্রে আমাকে রিয়েল ধরতেই হবে। ওকে, বাউন্ডারি কন্ডিশন ব্যাপার না থাকলে আমি এটা ইচ্ছে করলে কমপ্লেক্স ধরতে পারতাম। ওকে, যেমন e to the power I kn x দিতে পারতাম, ওটা করলে কিন্তু at x equal to 0 ওয়েভ ফাংশনটা 0 হতো না। তার মানে বাউন্ডারি কন্ডিশন ফুলফিল করার জন্য অথবা বাউন্ডারি কন্ডিশনের ব্যাপার না থাকলেও আমি সাইনটাকে রিয়েল ধরতে পারবো, ধরা যাবে। জেনারেল থিওরাম, শঙ্করের প্রমাণ আছে, এগুলো পড়তে হবে, রিকল করতে হবে, মনে রাখতে হবে, বারবার পড়তে হবে।
আপনি করতে হবে, কোনো কিছুই সোজা নয় দুনিয়াতে। এটা করেছিলাম। তাহলে discreteness arises from the confinement problem. Confined state এ boundary condition apply করতে গেলেই আমার discreteness চলে আসে। ওকে, তাহলে এগুলো কি প্লট করতে পারবে তুমি? গ্রাফ করা যাবে কি? দেখি আমি, সো আমি ধরো এই যে স্পেশাল পার্ট গুলো, স্পেশাল পার্টস, ধরো ছোট হাতে সাই এন অফ এক্স, এখানে যেটা দেখছি ইকুয়েশন 12, এটা নর্মালাইজেশন ফ্যাক্টর, সেটা হচ্ছে √2/a সাইন n টাইমস এক্স। আর কে এন কত? কে এন হচ্ছে n π/a, n equal to 1 2। এই ফাংশনগুলো কি গ্রাফ করা যাবে? এটা কিন্তু এই ফাংশনটা ভ্যালিড অনলি ইন দি ওপেন রিজিয়ন 0 to a। 0 এবং a ইনক্লুসিভ বলতে পারো, না বলতে পারো, কারণ কন্টিনিউয়াস তো বটে ফাংশনটা। ইকুয়াল টু 0 and at x equal to a, এই ফাংশনটা 0, এটাই বাউন্ডারি কন্ডিশন। এখন n equal to 1 corresponds to ground state, 2 corresponds to excited state ইত্যাদি। First excited state, n equal to 3 corresponds to second excited state, n equal to 4 corresponds to third excited state, এইভাবে যাচ্ছে up to infinity। এখন ধরো প্লট আমি দেখা, লেট মি গো টু মাই, স্টপ শেয়ার করে আমার মোবাইল ক্যামেরাতে আমি, কিছু তো দেখে না মোবাইল ক্যামেরা, আচ্ছা দেখাচ্ছে। ওকে, দেখো আমি ধরো গ্রাউন্ড স্টেট ইয়ে করছি, এই তো আমার এটা 0 to a, আমার ওয়েভ ফাংশন 0 to a এর মধ্যেই থাকবে। যদি প্লট করি কেমন হবে? এটা হবে n equal to 1। এটা ধরো, এটা n equal to 1 প্লট করলাম, এটা হলো psi 1 of x। আমি প্লট, হ্যাঁ এই যেটা একবারে মধ্যবিন্দুতে এটা ম্যাক্সিমাম, মধ্যবিন্দু হচ্ছে a/2। আমি n equal to 1 নিয়েছি তো, তাহলে আমার এখানে আর্গুমেন্ট কি? n equal to 1 নিলে k1 কত? k1 equal to π/a, আর সাইন কত? সাইন k1x πx/a, সাইন πx/a। এই ফাংশনটা মাল্টিপ্লাইড বাই সাম কনস্ট্যান্ট, n equal to 1 নিয়ে প্লট করছি, সাইন πx/a এই ফাংশনটা প্লট করছি। সাইনের মান কত? মধ্যবিন্দুতে x equal to a/2, এখানে যদি x equal to a/2 বসাও তাহলে কি হবে? সাইন 2, সাইন π/2 হচ্ছে 1, ওটাই তো ম্যাক্সিমাম মান। ওই যে এটা n, ওই নরমাল n। ওকে, সাই 1 এর ম্যাক্সিমাম মান হচ্ছে n, হচ্ছে √2/a, n হচ্ছে এই √2/a, এটা হচ্ছে নরমালাইজেশন ফ্যাক্টর। এটার এরিয়া কত? এখানে এই এরিয়াটুকু যদি ক্যালকুলেট করো কত আসবে? এই শেডেড এরিয়া যদি ক্যালকুলেট করি কত আসবে? 1 আসতে হবে, কারণ টোটাল পজিশন প্রবাবিলিটি তো 1 হতেই হবে। 0 to a এর মধ্যে থাকার সম্ভাবনা তো 100%, কারণ 0 এর বাঁ পাশে, এখানে এই জায়গায় সব ওয়েভ ফাংশন শূন্য, এই জায়গায় শূন্য। ওকে, ওয়েভ ফাংশন পুরো যদি লিখতে চাই, আমি ধরো ওই psi1x আমি পুরো যদি লিখতে, ইন ফুল যদি আমি লিখতে চাই, আমি এভাবে লিখতে পারি, 0 if x is less than or equal to
এটা হচ্ছে n sin pi x by a যখন 0 less than x less than a, এটা হচ্ছে 0 if x is greater than or equal to a। এইভাবে লেখা যাবে। ওকে, সব জায়গায় 0, ভেতরে 0 না। এখন kn পেলে ফার্স্ট এটা গ্রাউন্ড স্টেটের ওয়েভ ফাংশন তুমি আঁকলে, শুধু স্পেশাল পার্টটা আঁকলে, এখানে কোনো টাইম ডিপেন্ডেন্স দেখায়নি। ওকে, টাইম ডিপেন্ডেন্স কোথা থেকে? ওয়েভ ফাংশনের টাইম ডিপেন্ডেন্স আসে কোন ফ্যাক্টর থেকে? টেম্পোরাল পার্ট থেকে। ওকে, টেম্পোরাল পার্ট যদি যোগ দাও তাহলে ওয়েভ ফাংশনটা বিকামস কমপ্লেক্স এবং টাইম ডিপেন্ডেন্ট। এবং কমপ্লেক্স ফাংশনের তো একটা রিয়েল পার্টও থাকে, ইমাজিনারি পার্টও থাকে। এই যে ψ1 এর সঙ্গে যদি তুমি ψ1 তো এটা 2/a sin k1x, এটা স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, ছোট হাতের ψ1। আমি চাচ্ছি বড় হাতের ψ1 which is a function of x and t। তাহলে টেম্পোরাল পার্ট, টাইম ডিপেন্ডেন্ট পার্টটা যোগ না, ফ্যাক্টর করে গুণ দাও, e to the power minus I e1 t by, এটাই কমপ্লেক্স হয়ে গেল। এটা একটা কমপ্লেক্স পার্ট, এটা একটা রিয়েল পার্ট আছে, কমপ্লেক্স ফ্যাক্টরটা একটা রিয়েল পার্ট আছে, একটা ইমাজিনারি পার্ট আছে। ফলে পুরো ওয়েভ ফাংশনটার একটা রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট আছে। রিয়েল পার্ট কত? cos e1 t, ইমাজিনারি পার্ট কত? sin e1 t by h কাট। তাহলে এই পুরো ওয়েভ ফাংশনের রিয়েল পার্ট যদি আমি প্লট করি এই মধ্যবিন্দুর জন্য অ্যাজ এ ফাংশন অফ টাইম, কেমন হবে? পুরো ওয়েভ ফাংশনের এটা ফুল বড় হাতের সাই গ্রাউন্ড স্টেটের জন্য n = 1 ধরেছি। আমি বলতে চাই এটা হচ্ছে আমার ফুল ওয়েভ ফাংশন। ফুল ওয়েভ ফাংশন হচ্ছে এইরূপ, বলি বড় হাতের ψ1 ইটস এ ফাংশন অফ x and t। এটা ফুল ওয়েভ ফাংশন, এটা কমপ্লেক্স ফাংশন। এটা রিয়েল পার্টটা প্লট করো। ধরো x একটা নির্দিষ্ট মান নাও, ধরো এই ψ1 এর মধ্যে একটা নির্দিষ্ট মান ধরো a/2 নাও, নিয়ে ইট বিকামস এ ফাংশন অফ টাইম। এটা রিয়েল পার্ট প্লট করো, তার মানে x = a, তার মানে এটা প্লট করো cos e1 t by h cut n। মধ্যবিন্দুতে এই সাইনের মান তো 1, এটা n আছে, আর রিয়েল পার্ট এটা যদি প্লট করে কেমন হবে? তাহলে এই বিন্দুটার দিকে তাকাও, ধরো এই বিন্দুর দিকে তুমি তাকাতে পারো, চোখে দেখো, একটা সুতা যেমন চোখে দেখো, ঠিক মনে করো ওয়েভ ফাংশন তুমি চোখে দেখছো। ওয়েভ ফাংশনের মান এই x = a/2, এই বিন্দুতে সময়ের সাথে ওয়েভ ফাংশনের মান পরিবর্তিত হতে থাকবে, রাইট? at time t = 0 ওয়েভ ফাংশন, এই বিন্দুতে ওয়েভ ফাংশনের মান ম্যাক্সিমাম ছিল n, তারপর একই ওয়েভ ফাংশনের মান আস্তে আস্তে কমে মিনিমাম হবে, ওয়েভ ফাংশনের মান হয়ে যাবে -n, তারপর বাড়তে আবার ম্যাক্সিমাম n এ চলে আসবে।
তাহলে এটা যদি প্লট করে as a function of time t, ওয়েভ ফাংশনের মান মধ্যবিন্দুতে x equal to 0 এবং a ওই ইন্টারভ্যালের ওয়েভ ফাংশনের মান, ওয়েভ ফাংশনের রিয়েল পার্টের মান সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমি করতে চাই, সেটা আমি দেখতে চাই। একটি ম্যাক্সিমাম নিয়েতে আছে, ওটার মান হচ্ছে n equal to, ম্যাক্সিমাম মান হচ্ছে n। মধ্যবিন্দুতে ওয়েভ ফাংশনের মান হচ্ছে n at t equal to 0। তারপরে কি মানটা আস্তে আস্তে কমছে, nটা পজিটিভ, কমছে 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 0 হলো। তারপরে কি হবে, মানটা নেগেটিভ হবে, নেগেটিভ দিকে বাড়বে করে -n পর্যন্ত যাবে, তারপরে আবার কমতে কমতে -n পর্যন্ত কমবে, তারপর আবার বাড়তে থাকবে, -n থেকে ফিরে 0 ক্রস করে আবার এখানে ফিরে আসবে। যে কোনো বিন্দুতে ওয়েভ ফাংশন দেখো না কেন, মধ্যবিন্দুতে কেন, ওয়েভ ফাংশনের ম্যাক্সিমাম মান থেকে মিনিমাম মান নেগেটিভ ওর মধ্যে ভ্যারি করবে। অবশ্য ওয়েভ ফাংশনের ম্যাক্সিমাম মান মধ্যবিন্দু থেকে দূরে গেলে মধ্যবিন্দুতে যে চাইতে কম, ওয়েভ তার মানে ওয়েভ ফাংশনের অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম মধ্যবিন্দু আস্তে আস্তে কমে যায়, কমে 0 হয়ে যায়, at x equal to a, আবার x equal to 0 তে 0 হয়ে যায়, ওয়েভ ফাংশনটা অসিলেট। তার মানে দেখো আমি যদি সময়ের তফাৎ ভ্যারিয়েশনটা দেখাতে চাই, সময়ের ভ্যারিয়েশন এই হবে। ধরো t equal to 0 আমি ওয়েভ ফাংশন দেখছি এইরূপ, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড। কিছুক্ষণ পরে দেখবো যে ওয়েভ সব জায়গায় কমে আসছে, কিছুক্ষণ পরে দেখবো যে আরো কমে আসছে, কিছুক্ষণ পরে দেখবো সব জায়গায় শূন্য হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখবো সব জায়গায় নেগেটিভ হয়ে, এখন নেগেটিভ সাইডে আস্তে আস্তে আরো কমছে, আরো কমছে। যে কোনো বিন্দুতে ম্যাক্সিমাম মান যা ছিল এখন নেগেটিভ সাইডে ম্যাক্সিমাম হয়েছে, এই বিন্দুতে অ্যামপ্লিটিউড কম, তার মানে এটা হচ্ছে এক্সট্রিম 2 পয়েন্টস, two locations of wave function। এই দুটো, এটা দুটো বলা হয় এনভেলপ। এই পানি নাই, কাট করে দাও। হ্যাঁ 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 ঠিক আছে। তার মানে এটা হচ্ছে একটা, আমি যদি টাইম ভ্যারিয়েশনটা প্লট করতাম, এটা হচ্ছে একটা এক্সট্রিম, এটা হচ্ছে আরেকটা এক্সট্রিম গ্রাফ। অন্য সময়ের জন্য গ্রাফগুলো এই দুটো এক্সট্রিমের মধ্যে ভ্যারি করবে। যে কোনো একটা বিন্দুতে যদি আমি ওয়েভ ফাংশন দেখি, এটা অসিলেট করে ব্যাক এন্ড ফোর্থ উইথ অ্যান অ্যামপ্লিটিউড। অন্য পয়েন্টে অসিলেট করে বাট উইথ এ লেসার অ্যামপ্লিটিউড। সবগুলো পয়েন্টের অসিলেশন দে অকার ইন ফেজ। কোন একটা বিন্দুতে ওয়েভ ফাংশনের মান ম্যাক্সিমাম পজিটিভ হলে সব বিন্দুতে মান ম্যাক্সিমাম পজিটিভ, কিন্তু এই ম্যাক্সিমাম পজিটিভের মানটা সব জায়গায় সমান না। মধ্যবিন্দুতে ম্যাক্সিমাম, অন্য বিন্দুতে আস্তে আস্তে কমে যায়, কমে 0 হয়ে যায়। 0 এবং একে বলে নোড। আর সব সব পয়েন্টে একটা টেম্পোরাল টাইমের সঙ্গে অসিলেশন হচ্ছে, বাড়ছে কমছে বাড়ছে কমছে ওয়েভ ফাংশনের মান। 12 কমার একটা অ্যামপ্লিটিউড আছে, ম্যাক্সিমাম বেড়ে কত হয়, মিনিমাম কমে কত হয়, 12 মোশনের মতো ভ্যারি করছে। সেই অ্যামপ্লিটিউডটা ডিপেন্ড করে লোকেশনটা কোথায়, x equal to 0 না x equal to a। x equal to a তে অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হচ্ছে √2/a, তারপরে অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমে 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 0 তে শূন্য হয়, এত x equal to a তো শূন্য হয়। 0 এবং a কে বলে নোড। অনেকটা ভাইব্রেটিং স্ট্রিং এর মতো স্যার। এক্স্যাক্টলি, সেটা আমি করার চিন্তা করছিলাম, অনেকটা ভাইব্রেটিং স্ট্রিং এর মতো। আচ্ছা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। একটা স্ট্রিংকে যদি দুই বিন্দুতে আটকে রাখো, তারপরে যদি অসিলেশন শুরু করে দাও, ভাবে অনেক ফ্রিকোয়েন্সিতে এটা অসিলেট করতে পারে।
দিস ইজ ওয়ান ওয়ে। একটা লুপ যদি দেখো, এরকম একটা লুপ যদি দেখো, এটা মোড, এটাকে বলে ফান্ডামেন্টাল মোড অফ দি অসিলেশন অফ দ্য স্ট্রিং। এটা হচ্ছে এই মোডে তোমার ফ্রিকোয়েন্সিটা সবচাইতে কম, জি সবচাইতে কম। স্ট্রিংটা আরো ভিন্ন ভিন্ন মোডে অসিলেট করতে পারে। সেই ভিন্ন ভিন্ন মোডগুলা কি হারমোনিক্স, হারমোনিক্স এক্সাইট স্টেট। ওকে, যেমন n = 1 হচ্ছে গ্রাউন্ড স্টেট। আমার পার্টিকুলার that corresponds to fundamental mode of vibration of a string tied at two ends. একইভাবে আমার পার্টিকেলটা excited states, other modes corresponding to n = 2, 3, 4, etc. Just like a string tied at both other modes of oscillations. They are called harmonics, higher harmonics. একবারে ফার্স্ট হারমোনিক যেটা সবচেয়ে কম এনার্জিতে, সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি যখন স্ট্রিং ভাইব্রেট করে, সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল মোড অর ফার্স্ট হারমোনিক। তারপরে n = 2 ধরো, n = 2 ধরো। এখন তোমার স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন কি দাঁড়ালো? psi2 of x equal to √2/a, এটা n sin k2x। k2 কত? k2 হচ্ছে 2π, 2πx/a। এখানে x বিটুইন, এই গ্রাফটা আঁকা যাবে, এই গ্রাফটা আঁকা যাবে, আঁকো দেখি। আগে আমি দিচ্ছি psi2, এতে দিচ্ছি x। এটা হচ্ছে অরিজিন 0 এবং a, এর মধ্যে এই গ্রাফটা কেমন হবে? ম্যাক্সিমাম হবে, এই গ্রাফের ম্যাক্সিমাম হবে, এই গ্রাফ ম্যাক্সিমাম ওকে √2/a হবে ম্যাক্সিমাম, কারণ সাইনের ম্যাক্সিমাম মান হচ্ছে 1। ওকে, এখন এটা কেমন হবে দেখতে গ্রাফটা? এই দুই বিন্দুতে শূন্য বটেই, এই দুই বিন্দুতে শূন্য আছেই, সেভাবে বের করেছি। দুই প্রান্ত বিন্দুতে সাইয়ের মান 0 করতেই হবে। এখন কে হয়েছে ডাবল হয়ে গেছে, আগে ছিল π/a, এখন হচ্ছে 2π/a। এখন x এই মধ্যবিন্দুতে সাইনের মান কত? মধ্যবিন্দুতে কত হয়? মধ্যবিন্দুতে x = a/2, x = a/2 যদি বসাও, সাইনের আর্গুমেন্ট কি দাঁড়ায়? sin π, এটা পাই হয়, sin π তো 0, তাহলে এই বিন্দু তো 0। এখন কিন্তু ওয়েভ ফাংশনের এক্সট্রা নোড আসলো, প্রান্তদ্বয়ে তো, প্রান্ত বিন্দু দুটোতে তো নোড আছেই, ওভাবেই আমি ফিক্স করেছি, ওভাবে আমি বাউন্ডারি কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি। স্ট্রিং যেমন দুটা বিন্দু যদি আমি আটকে রাখি, আটকে রেখে ওখানে নোড হতেই হবে, কারণ ওখানে আটকে রেখেছি, অসিলেট করাচ্ছি। স্ট্রিংটা যেভাবেই অসিলেট করুক না কেন, দুটো পয়েন্ট তো নোড হবেই সবসময়, কারণ ফিজিক্যালি ওগুলোকে নোড বানিয়েছি। এখানে তাই ওয়েভ ফাংশন, এই প্রান্ত দুটো বিন্দু যেটা আছে 0 এবং a, এখানে 0 সবসময় 0। psi2 এর জন্য এখানে একটা নোড এসছে। তাহলে কেমন হবে গ্রাফটা দেখো দেখি। তাহলে এখানে 0, তাহলে মাঝখানে কোথাও ম্যাক্সিমাম হবে। এরকম গ্রাফটা হবে। ওকে, তার মানে স্ট্রিংটাকে, তারপরে যদি সময়ের সঙ্গে ওয়েভ ফাংশনের পরিবর্তন আমি সময়ের সঙ্গে প্লট করতে গেলে রিয়েল পার্টটা প্লট করতে পারো, ইমাজিনারি পার্টটা প্লট। আমি রিয়েল পার্টটা প্লট করছি, কারণ রিয়েল পার্টটার মান 1 দিয়ে শুরু হয়,
তাহলে এটা দিয়ে শুরু হবে, সময়ের সঙ্গে যদি ওয়েভ ফাংশনটা প্লট করো, এটা দিয়ে শুরু করব, কারণ কস নিয়েছি রিয়েল। আমি যদি এখন ছবি তুলি, মুভি ছবি তুলি, এটা হচ্ছে ওয়েভ ফাংশনের টাইম 0, মাল্টিপ্লাই করছি। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে ওয়েভ ফাংশনের পরিবর্তন কি? আমি দেখবো যে সময়ের সঙ্গে সঙ্গে ওয়েভ ফাংশন এইভাবে পরিবর্তন হচ্ছে। আবার ব্যাক করে ব্যাক অ্যান্ড ফোর্থ করবে, ব্যাক অ্যান্ড ফোর্থ। যে কোনো দুটো নোডের একেবারে মধ্যবর্তী অঞ্চলে, মধ্যবর্তী পয়েন্টে অ্যাম্পলিটিউডটা বেশি, অন্য জায়গায় অ্যাম্পলিটিউড কম, নোড সময়ের সঙ্গে অসিলেশন, ওটা ওই অসিলেশনের ম্যাক্সিমাম মানকে বলে অ্যাম্পলিটিউড। অ্যাম্পলিটিউড গুলো এখানে কনস্ট্যান্ট, অ্যাম্পলিটিউড গুলো পজিশনের উপর নির্ভর করে। দুটো সাকসেসিভ নোড, পরপর দুটো নোডের মধ্যবিন্দুতে এটা অ্যাম্পলিটিউডটা ম্যাক্সিমাম, ওই বিন্দুকে বলা হয় অ্যান্টিনোড। আর ওই অ্যান্টিনোড থেকে সরে গেলে ডান দিকে তোমার অ্যাম্পলিটিউড কমা শুরু করবে, কমতে 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 তুমি যখন সরতে সরতে যখন নোডে চলে আসবে তখন অ্যাম্পলিটিউড কমে শূন্য হয়ে যাবে। ওকে, এভাবে হবে। নেক্সট প্লট করো দেখি, n = 3 প্লট করো। n = 3 গ্রাফটা প্লট 3। তাহলে আমি প্লট করতে চাচ্ছি psi 3 of x = 2/a k3x, k3 কত? 3π/a, x 0 to a। এই গ্রাফটা প্লট করা যাবে। এখন কোথায় কোথায় নোড আছে? এখন যে দুটো পয়েন্টের নোড আছে, এই ফাংশনটা প্লট করো। psi 3, এটা a, এটা a, এটা x = 0। এটা ধরো স্ট্রিং, এটাকে 3 ভাগে ভাগ করো। যদি ভাগ করি তাহলে এখানে x = 0 হলে আর এখানে x = a হলে, এইখানে x এর মান কত? 3 সমভাগ করেছি। এই a কে 3 ভাগ করো, a/3। এখানে x এর মান কত? এখানে x এর মান হচ্ছে a/3। এখানে x এর মান কত? 2a/3। এখানে x এর মান কত? 3a/3। আচ্ছা, এখন এই বিন্দুতে নোড আছে, এই বিন্দুতে নোড আছে। a/3 তে আর্গুমেন্ট যেটা আছে, আর্গুমেন্ট, সাইনের আর্গুমেন্টকে বলে সাইনের ফেজ। এখানে আছে 3πx/a। x এর মান যদি a/3 নাও, তো সাইনের আর্গুমেন্ট কত দাঁড়ায়? পাই। সাইন পাই তো 0, এখানে নোড আছে। তারপরে যখন x যদি নাও 2a/3, এখানে x যদি নাও 2a/3, এখানে x = 2a/3 বসাও, তাহলে আর্গুমেন্ট কত পেলে? 2π। 2π আবার 0, এখানে 0। তার মানে এখন সর্বমোট কটা নোড আছে? 1 2 3। প্রান্ত বিন্দু দুটোতে নোড সবসময়ই থাকে। এখন psi 3 এর জন্য আরো দুটো এক্সট্রা নোড আসলো এই জায়গায়। আর psi এর ম্যাক্সিমাম মান আর মিনিমাম মান, ম্যাক্সিমাম মান যদি হয় n, মিনিমাম মান n/a। এখন তুমি গ্রাফ রাখতে পারবে? এরকম। This is the wave function at t = 0. এটা হচ্ছে ওয়েভ ফাংশনের স্পেশাল পার্ট। এখন টেম্পোরাল পার্ট কনসিডার সময়ের সাথে
ওয়েভ ফাংশনের রিয়েল পার্ট কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা দেখতে পারি। রিয়েল পার্ট যদি আঁকি সময়ের সঙ্গে, at টাইম 0 যদি এরকম হয়, তারপর এটা একটা এক্সট্রিম পজিশন, আরেকটা পজিশনে ওইখানে এরকম, এই দুটো এক্সট্রিম পজিশনের মধ্যে ব্যাক এন্ড ফোর্থ করবে। এইখানে অ্যান্টি নোডে তোমার অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম, নোডে অ্যাম্পলিটিউড 0, অন্য জায়গায় অ্যাম্পলিটিউড, লাইক ভাইব্রেটিং স্ট্রিংস। এভাবে আমি গ্রাফগুলো আঁকতে পারবো একটার পর একটা। ওকে, দেখা যাক। এখন আমি ব্যাক করি। এখানে এই গ্রাফগুলো একে দেখানো হয়েছে n = 3। এখানে এই লাইনটা আঁকা হয়নি। এটা হচ্ছে n = 3 যদি হয়, তিনটা n = 3 মানে প্রান্ত বিন্দু 0 এবং a নোড ছাড়াও আরো দুটো নোড আছে। এইখানে একটা, এটা a/3, এখানে একটা আছে 2a/3। এখান থেকে একটা লাইন টানলে সুবিধা হতো মাঝখান দিয়ে। আর x, পজিশন x in x as a fraction of a প্লট করা হচ্ছে x/a। পজিশন ঠিক x না, x in units of a বলতে পারো, এইভাবে বলতে পারো। x আসলে প্লট করা হচ্ছে x divided by a, x divided by a। এখানে x = 1 দেখাচ্ছে, তার মানে x divided 1, x in units of a। অথবা বলতে পারো in arbitrary units with a = 1। a = 1 ধরলে এটা x এর মান এখানে 1 হতো। এটাকে বলে আরবিট্রারি ইউনিটস। in arbitrary unit just arbitrary মানে in units of a, আর এর মান ইচ্ছা মতো হতে পারে। এই যে এটা আসলে x না, এটা আসলে x/a। এখানে আরেকটা, এখানটা ওইটা করে ফেলেছি। এইটা the spatial function of the particle in a box with energy En মানে nth level, is identical to the spatial of the normal mode of a string with angular frequency omega n. String এর normal modes of oscillation যেমন স্পেশাল শেপটা একই রকম, স্পেশাল শেপ। স্পেশাল শেপ মানে হচ্ছে স্পেশাল পার্ট। আর সময়ের সঙ্গে অসিলেশন দেখাতে গেলে টাইম পার্টটা, ওকে, টাইম পার্টটা দিয়ে গুণ দিতে হবে, তখন স্পেশাল, তখন টেম্পোরাল অসিলেশনটা আঁকা যাবে। So the spatial shape of the wave function of a particle in a box with energy En is identical to the spatial shape mode of a string with angular frequency omega n. একটা ফ্রিকোয়েন্সি ওমেগা n, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা n। যেমন ধরো এটা যদি হয় তোমার, আমি ব্যাক করি, আমি ধরো ফান্ডামেন্টাল মোডস অফ স্ট্রিং দেখছি। আর t = 0 ধরো, স্ট্রিং এর শেপ এইরূপ, স্ট্রিং আর t = 0, আর t = 0, আর অসিলেশন করছে। অসিলেশন সময় স্ট্রিং assumes the extreme shape in the other direction, এইটা। আর t = ধরো t T/2, T হচ্ছে টাইম পিরিয়ড। অসিলেশন হলো এই বিন্দুটা নেমে এখানে আসলো, এই বিন্দুটা নেমে এখানে আসলো। ওয়েভ ফাংশনের বেলাতে ওয়েভ ফাংশনের মানটা নেমে আসে। আর এখানে স্ট্রিং যদি দেখো, স্ট্রিং তো চোখে, স্ট্রিংটাই উপর থেকে, স্ট্রিং এর ওই বিন্দুটাই উপর থেকে নেমে চলে আসলো। হাইট, স্ট্রিং এর হাইটটা কমে গেল, চোখে দেখছো। সব বিন্দু থেকে নিচের বিন্দুতে গেল, আরো T/2 সেকেন্ড পরে আবার একসঙ্গে উপরে গেল। এটা এক্সট্রিম শেপ। এই দুটো হচ্ছে
ইন্টারমিডিয়েট শেপ আছে মাঝখানে। ওকে ওকে স্পেশাল শেপ, এই দুটোকে বলা হয় স্পেশাল শেপ। ওকে, স্পেশাল শেপ যখন আঁকি আমরা এক্সট্রিম শেপ আঁকি, এর চাইতে উপরে উঠবে না, উপরে আর এর চাইতে নিচে নামবে না, আর ওই দুটার মধ্যে যে কোনো শেপ হতে পারে। তাহলে গ্রাউন্ড স্টেটে আবদ্ধ অবস্থায় আছে, গ্রাউন্ড স্টেট মানে n equal to 1। গ্রাউন্ড স্টেট জন্য যদি আমি স্পেশাল ওয়েভ ফাংশনটা আঁকি, just like the spatial shape of the fundamental mode of oscillation of a string, এর জন্য যদি স্পেশাল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন আমি আঁকি, সেই ওয়েভ ফাংশনে দ্যাট শেপ, যে শেপটা পেলাম, দ্যাটস অলসো এ স্পেশাল শেপ of the string, but this time vibrating in the second harmonic. Fundamental mode harmonic. আর n equal to 3 নিয়ে যে ওয়েভ ফাংশনটা আঁকবো, that will correspond to the spatial shape of a string oscillating in the third harmonic.